আমি মোহাম্মদ আবু তালিব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রভাষক, কমার্স এবং আর্টস ক্যারিয়ার পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের প্রথম আলোচনা হবে তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ নিয়ে। তৃতীয় অধ্যায়ের দুইটা অংশ আছে, একটা হচ্ছে সংখ্যা পদ্ধতি এবং দ্বিতীয় অংশ হচ্ছে ডিজিটাল ডিভাইস। আমরা প্রথম অংশ সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করব, আইসিটি। প্রথমে প্রিয় শিক্ষার্থীরা দেখে নাও একটু, প্রথমে আমরা আলোচনা করব আইসিটি তৃতীয় অধ্যায় প্রথম অংশ। সংখ্যা পদ্ধতি নিয়ে ছাত্রছাত্রীরা তোমরা অধ্যায়টা দেখলেই বুঝতে পারবা সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা। এখানে সংখ্যা নিয়ে আলোচনা। অধ্যায়টা দেখলে আমরা অনেকটা গেস করতে পারি যে এটা সংখ্যা নিয়ে আলোচনা। সংখ্যা কিন্তু সংখ্যা আবিষ্কারের একটা ইতিহাস আছে। সংখ্যা কিন্তু এমনি এমনিতেই আসে নাই। প্রাচীন প্রস্তর যুগেও মানুষ কিন্তু হিসাব করত। আমরা বর্তমানেও এখন কিন্তু হিসাব করে থাকি। প্রাচীন প্রস্তর যুগের হিসাবটা ছিল একটা ধারা, আর আমরা বর্তমানে একটা হিসাব করি সেটার আরেকটা ধারা। যেমন প্রাচীন প্রস্তর যুগের মানুষ যেমন এভাবে তারা দেওয়ালের গায়ে এরকম দাগ টেনে টেনে হিসাব করত, বা রশির গায়ে এরকম দাগ টেনে টেনে হিসাব করত, বা নুড়ি পাথর রাস্তার মধ্যে যেগুলো কণাগুলো পড়ে থাকে এরকম নুড়ি পাথর দিয়ে হিসাব করত। কিন্তু তারাও একটা হিসাব করত, ওটাকে একটা সংখ্যা পদ্ধতি বলা যায়। বর্তমানে আমরাও একটা সংখ্যা পদ্ধতি ব্যবহার করে থাকি। তাহলে আমরা এ থেকে বুঝতে পারলাম সংখ্যা পদ্ধতি দুই রকমের। সংখ্যা পদ্ধতি কয় রকমের এটা যাওয়ার আগে আমরা ডেফিনেশনটা লিখে নেই। তোমরা দেখো, এটা বোঝার জন্য স্যারে লিখলাম। তাহলে প্রথমে আসো, আমরা সংখ্যা পদ্ধতিটা লেখার সময় আমরা কি করব? সংখ্যা পদ্ধতি কাকে বলে? পরীক্ষায় পথে প্রচুর পরিমাণে প্রশ্ন আসছে সংখ্যা পদ্ধতি কাকে বলে। আমি কিন্তু একসাথে বলে দিচ্ছি, বোর্ডে যেটা আসবে কতে সেটা কতে আসবে, খ যেটা বলবো সেটা খতে আসবে ইনশাল্লাহ, গ এবং গতে যেটা আসবে এটা আসবে, ওভাবে প্রশ্ন হবে। অতএব আমি মেনশন করে দিলাম কতে সংখ্যা পদ্ধতি কাকে বলে। কোন সংখ্যা লিখে প্রকাশ করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে। সংখ্যা পদ্ধতি বলে। সংখ্যা পদ্ধতি বলে। তাহলে ভালো করে দেখে নাও, মোট কথা হচ্ছে কোন সংখ্যা আমাকে লিখতে হবে। কোন সংখ্যা আমাকে লিখতে পারলেই সেটা আমরা সংখ্যা পদ্ধতি বলবো। তাহলে আমরা একটু আগে স্যার আলোচনা করছি যে সংখ্যা পদ্ধতিরও দুই রকমের। কয় রকমের? দুই রকমের। একটা হচ্ছে নন পজিশনাল, একটা হচ্ছে কি নন পজিশনাল। পজিশনাল বা বাংলায় বললে আমরা তাকে বলবো অস্থানিক। অস্থানিক। আর আরেকটা দ্বিতীয়টা হচ্ছে পজিশনাল। দ্বিতীয়টা হচ্ছে পজিশনাল। পজিশনাল বা স্থানিক। তাহলে আমরা এটা থেকে জানতে পারলাম যে সংখ্যা পদ্ধতি দুই ধরনের। কয় ধরনের? দুই ধরনের। একটা হচ্ছে নন পজিশনাল বা অস্থানিক, আর একটা হচ্ছে পজিশনাল বা স্থানিক। এই দুই রকমের সংখ্যা পদ্ধতি পাওয়া যায়। এখন আমরা ব্যাখ্যা করব পরবর্তী অংশটা, যে নন পজিশনাল কাকে বলে। স্যার কিন্তু একটু তোমাদেরকে হিন্টস দিলাম যে সংখ্যা পদ্ধতির মধ্যে যেটা মানুষ হিসাব করতো, লিখতো, ওই যে দেওয়ালের গায়ে রশিতে গিট দিয়ে গুহার গায়ে এরকম দাগ টেনে টেনে আগেকার যুগের বা প্রস্তর যুগের মানুষ হিসাব করতো এটাকে। তাহলে এটাকে আমরা বলতে পারি নন পজিশনাল বা অস্থানিক। শব্দ দেখলেই তুমি নন মানে না, অস্থানিক। অস্থানিক মানে এখানে কোনো সংখ্যাকে স্থানীয় মান দ্বারা প্রকাশ করা যায় না, মানে তার কোনো স্থানীয় মান নাই। তোমরা ক্লাস 6, 7, 4, 5 পড়ছো স্থানীয় মান জিনিসটা কি। যেমন স্যার এখানে লিখলাম 1, 2, 3, এটা একক, এটা দশক, এটা শতক। কিন্তু নন পজিশনাল এভাবে ব্যাখ্যা করা যায় না। নন পজিশনের কোনো প্রতীক দিয়ে বা কোনো কিছু দিয়ে এটাকে হিসাব করা যায়। অতএব এবার আমরা দেখো, তাহলে আমরা কি বলবো এখানে? নন পজিশনাল হচ্ছে দুই রকমের। নন পজিশনাল আমরা ব্যাখ্যা করব, নন পজিশনাল কাকে বলে। এবার আসো নন পজিশনাল ডেফিনেশন। নন পজিশনাল বা অস্থানিক। নন পজিশনাল বা অস্থানিক, তাহলে এটা কাকে বলে দেখো।
এটা হচ্ছে যে সংখ্যা পদ্ধতিকে প্রকাশ করার জন্য, এটা কতে বোর্ডে প্রশ্ন আসছে, অতএব স্যারে মেনশন করে দিছি ক। তাহলে দেখো, যে সংখ্যা পদ্ধতিকে প্রকাশ করার জন্য নিজস্ব কোনো স্থানীয় মানের প্রয়োজন হয় না, তাকে নন পজিশনাল বলে। দেখো, ডেফিনেশনটা দেখলে তুমি শব্দ দেখলে কিন্তু ডেফিনেশন লেখা যায়, খুব ইজি ভাবে চিন্তা করো, খুব নর্মাল ভাবে চিন্তা করো। যেমন, যে সংখ্যা পদ্ধতিকে প্রকাশ করার জন্য নিজস্ব কোনো স্থানীয় মানের প্রয়োজন হয় না, তাকে নন পজিশনাল বলে। যেমন স্যার সাইড নোটে দেখলাম, তোমাদেরকে দেখাচ্ছি। যেমন এখানে দেখো, যেমন আমি 1 1 এটা লিখলাম স্যারে, এটার কোনো স্থানীয় মান দ্বারা প্রকাশ করা যায় না, এজন্য এটার নাম হচ্ছে আমাদের কি, নন পজিশনাল। মানে এটার কোনো স্থানীয় মান নেই। কিন্তু তুমি দেখো, ধরো 1 2 3 লিখছো, এটাকে স্থানীয় মান দ্বারা প্রকাশ করা যায়, একক, দশক, শতক। তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে নন পজিশনাল, এটা হচ্ছে পজিশনাল। আমি পরবর্তীতে আসতেছি পজিশনাল। তাহলে নন পজিশনালে দেখো উদাহরণগুলো পরীক্ষায় এমসিকিউতে এসে থাকে। উদাহরণ যেমন হায়ারোগ্লিফিক্স, আরেকটা বললাম স্যারে মেয়ান, আরেকটা হচ্ছে রোমান। এটা পরীক্ষা উদাহরণ হিসাবে একবার আসছে, বহুপদী এমসিকিউ হিসাবে। নিচের কোনটি নন পজিশনালের প্রকারভেদ, ওভাবে প্রশ্নটা আসছে। তাহলে একটা বললাম স্যারে হায়ারোগ্লিফিক্স, একটা মেয়ান, আর একটা হচ্ছে রোমান। এই দুইটা বললাম স্যারে। তিনটা বললাম এখানে মেয়ান এবং রোমান। তোমরা সবাই দেখো, রোমান সংখ্যা কিন্তু তোমরা দেখে আসছো ছোট ক্লাস থেকে। এই যে 1, একটা 1 2, এভাবে আমরা রোমান সংখ্যা লিখে থাকি, তাই না? এটা সবাই আমরা জানি রোমান সংখ্যা, যেমন তোমরা এমসিকিউতে পাওয়া যায় এগুলো রোমান সংখ্যাগুলো। কিন্তু হায়ারোগ্লিফিক্স এবং মেয়ানটা তোমরা জানা নেই। যেমন হায়ারোগ্লিফিক্স পরীক্ষা কখনো আসে না, জাস্ট জানার জন্য স্যারে বলে দিচ্ছি, উদাহরণটা আসে পরীক্ষায়। অতএব তোমরা লিখবে কি, যেমন এটা 1, এটা 2, এটা 3, এভাবে। এটা দ্বারা বোঝাচ্ছে হচ্ছে হায়ারোগ্লিফিক্স, এটা দ্বারা বুঝে কি হায়ারোগ্লিফিক্স। আর মেয়ান দ্বারা বুঝায় এক ফোঁটা দিলে একটা, দুইটা, তিনটা, এভাবে বুঝায়। স্যারের কথা বুঝছো? এটা পরীক্ষা এগুলো কিন্তু কখনো আসে নাই, শুধু উদাহরণটা আসছে নিচের কোনটি নন পজিশনালের প্রকারভেদ। ওকে, এরপরে আসো পরবর্তী আমরা যাব পজিশনালে যাব। এবার আসো পজিশনাল। বা স্থানিক। স্যার নতুন করে একটা কথা বলি তোমাদেরকে, আইসিটিতে যদি ধরো শ্রেণী বিভাগ একটা দুটা করে থাকে, তাহলে প্রথমটা যদি তুমি লিখতে জানো পরবর্তীটাও তোমরা পারবা। যেমন প্রথমটা ছিল নন পজিশনাল বা অস্থানিক, তাহলে ওটা ছিল স্থানীয় মানের প্রয়োজন হয় না, কিন্তু পজিশনালের মধ্যে শুধু না তুলে দিলেই তোমার ডেফিনেশন হয়ে যাবে। এটাও পরীক্ষা বোর্ডে আসছে যে পজিশনাল বা তোমার স্থানিক সংখ্যা পদ্ধতি কাকে বলে। তাহলে এখানে তুমি কি লিখবা, যেই সংখ্যা পদ্ধতিকে প্রকাশ করার জন্য শুধু নিজস্ব শব্দটাই লিখবা, এখানে কোনো দরকার নেই, নিজস্ব স্থানীয় মানের প্রয়োজন হয়, নিজস্ব স্থানীয় মানের প্রয়োজন হয়, শুধু না তুলে দিবা, প্রয়োজন হয়। তাকে পজিশনাল বা অস্থানিক বলে, পজিশনাল বা অস্থানিক বলে। ওকে, দেখো ওই নন পজিশনাল আর পজিশনালের মধ্যে মূল পার্থক্য দেখো, নন মানে না, ওখানে না শব্দ উল্লেখ করবা, আর পজিশন মানে তার নিজস্ব একটা অবস্থান আছে, মানে দ্যাট মিনস স্থানীয় মান আছে, এই জন্য এটাকে আমরা বলি স্থানীয় মানের প্রয়োজন হয়। মানের প্রয়োজন হয়।
ক্লিয়ার সবার? তাহলে আমরা শিখলাম কি সংখ্যা পদ্ধতি কাকে বলে, সংখ্যা পদ্ধতি কত প্রকার এবং কি কি, এবং তাইটাও শিখলাম। পজিশনাল এবং নন পজিশনাল জানতে পারলাম। এবার আসো নন পজিশনালের শ্রেণী বিভাগ। একটা হচ্ছে নন পজিশনালকে 4 ভাগে ভাগ করা যায়, এটাও পরীক্ষা এমসিকিউ আসছে যে পজিশনাল সংখ্যা পদ্ধতিকে কয় ভাগে ভাগ করা যায়। স্যার কিন্তু সাথে সাথে একসাথে কোনটা কতে কোনটা খতে কোনটা এমসিকিউতে আসে স্যার একসাথে কিন্তু বলে ফেলতেছি তোমাদেরকে। তাহলে প্রথম অংশটা হচ্ছে 4 প্রকারের মধ্যে একটা হচ্ছে বাইনারি, একটা হচ্ছে বাইনারি। বাইনারি স্যার বাংলাটাও মেনশন করে দিচ্ছি তোমাদেরকে। বাইনারি যে ইংলিশ বাংলা দুইটাই লেখা যাবে, কোনো সমস্যা নেই। বাইনারি 0 থেকে 1 পর্যন্ত টোটাল সংখ্যা হচ্ছে 2টা। জিরো থেকে 1 টোটাল সংখ্যা 2টা। এরপরে আসো বাইনারির পরে আমরা বলবো ডেসিমেল। ইংরেজি বাংলা দুইটাই লিখে দিচ্ছি, যদি তোমার যেটাই ভালো লাগে। বা ডেসিমেলের বাংলা হচ্ছে দশমিক, এটা খেয়াল রাখবা। ডেসিমেলের বাংলা দশমিক, 0 থেকে 9 পর্যন্ত টোটাল সংখ্যা হচ্ছে আমাদের 10। এরপরে আসো অক্টাল। অক্টাল অক্টাল বা যেটা বাংলায় একই জিনিস, অক্টাল 0 থেকে 7 পর্যন্ত টোটাল সংখ্যা আমাদের 8টা। এরপরে আসো হেক্সাডেসিমেল। ডেসিমেল বা ডেসিমেল টোটাল 0 থেকে আমাদের 1 পর্যন্ত টোটাল 16টা সংখ্যা। খেয়াল করো আমাদের স্যার একটু ভালো করে আবার একটু সামারি আকারে বলে দিচ্ছি। তোমাদের বইতে 3-4 পৃষ্ঠা মিলে পড়াটা আছে, স্যার একবারে সামারি আকারে একটা পেজের মধ্যে নিয়ে আসছে যাতে তোমরা বুঝতে সুবিধা হয়। তাহলে প্রথমটা স্যার কি বললাম, এখানে বাইনারি। এখানে বাইনারি 2টা 0 এবং 1 টোটাল সংখ্যা হচ্ছে 2টা। ডেসিমেল শুধুমাত্র একটারই বাংলা অর্থ আছে, যেমন ডেসিমেল অর্থ দশমিক, আর বাইনারিতে যা ইংলিশে যা বাংলাও সেম, অক্টাল ইংলিশে যা বাংলাও সেম, হেক্সাডেসিমেল ইংলিশে যা বাংলাও তা। তাইলে আমরা কি বলবো, বাইনারি বা ডেসিমেল 0 এবং 1 টোটাল সংখ্যা 2টা। ডেসিমেল বা দশমিক টোটাল সংখ্যা 0 থেকে 9 পর্যন্ত। তাহলে 0 থেকে 9 পর্যন্ত হিসাব করলে আমাদের সংখ্যা আসে কয়টা, টোটাল 10টি। অক্টাল বা অক্টাল, তাহলে টোটাল সংখ্যা কত, 0 থেকে 7 টোটাল সংখ্যা কত, যেহেতু 0 থেকে আমরা হিসাব করি তাহলে 8টা আসবে। হেক্সাডেসিমেল 0 থেকে 1 পর্যন্ত টোটাল সংখ্যা হচ্ছে 16টি। ওকে, এরপরে আসো আমরা যেটা শিখবো, এই যে আমরা বাইনারি, দেখো এটা একটু ভালো করে স্যারে দেখাই। তোমরা বাইনারি আমরা টোটাল সংখ্যা কয়টা পাইছি, 2টা। এটা আমি আলাদা করে একটু বুঝাচ্ছি। এরপরে ডেসিমেল, ডেসিমেল কয়টা সংখ্যা পাইছি স্যারে, 10টি। 10টি। অক্টাল কয়টি পেয়েছি স্যারে, 8টি। মোট 8টি। এরপরে পাইছি হেক্সাডেসিমেল, ডেসিমেল তাহলে 16টি। দেখো এই যে আমি বাইনারি 2টা পাইলাম, ডেসিমেল 10টা পেলাম, অক্টাল 8টা পেলাম, হেক্সাডেসিমেল স্যারে কয়টা পেলাম, 16টা। এই যে এই 2, 8, 16 এবং 10 এগুলোকে একসাথে বলা হচ্ছে আমাদের কি, সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি। এটাও পরীক্ষা প্রচুর পরিমাণে কতে প্রশ্ন আসছে বা এবং খতেও আসছে যে সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি বলতে কি বুঝো। তাহলে আমরা মোট কয়টা বাইনারিতে, মোট কয়টা মনোযোগ দিয়ে দেখো, মোট চিহ্ন অক্ষর কয়টা ব্যবহার করছি বা অঙ্ক বা ডিজিট, 2টা। ডেসিমেলে কয়টা, 10টা। অক্টালে 8টা, হেক্সাডেসিমেলে 16টা। এই যে 2, 8, 16 এগুলোকে একসাথে আবারও বলতেছি কি বলা হয়, সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি। ওকে, এবার আমরা লিখবো সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি বলতে কি বুঝো। এবার লিখো সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি। সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি, বেস বা ভিত্তি। এটা কতে প্লাস খতে পরীক্ষায় আসছে। তাহলে এবার দেখো সংখ্যা পদ্ধতি, তাহলে সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি বলতে বুঝায় বেস বা ভিত্তি বলতে বুঝায় ওই সংখ্যা পদ্ধতিতে
ওই সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মোট মৌলিক, এই শব্দটা হচ্ছে গুরুত্বপূর্ণ জিনিস, মোট মৌলিক চিহ্ন বা সংখ্যা বা অঙ্ক সমূহকে। দেখো স্যার এবার একটু এক্সপ্লেন বর্ণনা করতেছি, খেয়াল করো। সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি বলতে বোঝায় ওই সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মোট মৌলিক চিহ্ন বা সংখ্যা বা অঙ্ক, এটাকে আমরা বলবো সংখ্যা। যেমন সংখ্যা পদ্ধতি বলবো, যেমন বাইনারিতে মোট মৌলিক অঙ্ক কয়টা ব্যবহার করছে? 2টা, এর জন্য ওটাকে বলা হচ্ছে সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি। এরপর ডেসিমেলে কয়টা? 10টা, অক্টালে কয়টা? 8টা, হেক্সাডেসিমেলে 16টা, এই জন্য এগুলোকে আমরা বেস বা ভিত্তি বলবো। ক্লিয়ার সবার? ওকে। এর পরবর্তীতে আসো, পরীক্ষায় এসে থাকে বিভিন্ন বোর্ডে আসছে যে অক্টালের বেস কত, তাহলে তুমি অবশ্যই জানবা অক্টালের বেস হচ্ছে 0 থেকে 7, টোটাল হচ্ছে 8, বেস বা ভিত্তি। যদি বলা হয় যে বাইনারির বেস বা ভিত্তি কত, তাহলে 2 বলে দিবা। যদি বলে দেয় হেক্সাডেসিমেলের কত, তাহলে তুমি কত বলে দিবে? 16 বলে দিবে। এবার স্যার সামারি আকারে একটা লাইন লিখি, যেমন 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এবং 11, 12, 13, 14 and 15। আমরা জানি যে এই দুইটা থাকলে আমরা তাকে বাইনারি বলে থাকি। কি বলে থাকি? সংক্ষেপ হিসাবে লিখলাম বাইনারি। আবার আমাদের এই টোটাল থাকলে বলে থাকি যে আমরা অক্টাল বলে থাকি, অক্টাল। তাকে অক্টাল বলে থাকি। এরপর 0 থেকে যদি আমাদের 9 পর্যন্ত থাকে, তাকে আমরা বলে থাকি ডেসিমেল। কিন্তু হেক্সাডেসিমেলে আমাদের কি হয়, যখন ডেসিমেল থেকে যখন আমরা হেক্সাডেসিমেলে যাব, তখন আমাদের কনভার্ট হয়ে যায়। যেমন 9 ক্রস করে চলে যেতে হবে আমাদের 1 পর্যন্ত বা 15 পর্যন্ত, তখন আমরা এটাকে লিখতে হবে এ, এটাকে লিখতে হবে বি, সিকোয়েন্স অনুযায়ী তুমি সি, ডি, ই এবং এফ। এর জন্য দেখো স্যার হেক্সাডেসিমেল লিখছি 0 থেকে 1 পর্যন্ত। ক্লিয়ার হয়েছে এটা? তাহলে হেক্সাডেসিমেল আমরা কি করব? 9 এর পরে যে 10 আসবে, 10 না বলে আমরা তাকে বলবো এ, সিকোয়েন্স অনুযায়ী আমরা বি, সি, ডি এবং ই এবং এফ পর্যন্ত আমরা বলে দিব। ওকে। এরপরে আসো আমরা রূপান্তর শিখবো, যেগুলা তোমার বাইনারিতে থেকে ডেসিমেল বা ডেসিমেল থেকে তোমার অক্টাল, অক্টাল থেকে হেক্সাডেসিমেল, এই জিনিসগুলো আমরা শিখবো। এই শেখার জন্য স্যারের 2টা সূত্র আবিষ্কার করছি। এগুলো বইতে তোমরা খুঁজে পাবা না, তোমাদের বোঝার জন্য, মনে রাখার সুবিধার জন্য এটা স্যার এই 2টা সূত্র আবিষ্কার করছি। এটা বইতে খুঁজলে তোমরা পাইবা না, এটা আমার নিজের আবিষ্কার তোমাদের জন্য। অতএব তোমরা মনোযোগ দিয়ে এটা দেখবে, কারণ সূত্রটা জানা থাকলে পরীক্ষার হলে আর বিপদে পড়বে না। কি 2 দ্বারা ভাগ হবে না গুণ হবে, না 8 দ্বারা গুণ না ভাগ হবে, 16 দ্বারা 8 গুণ হবে না ভাগ হবে। স্যারের সূত্রটা যদি মেমোরিতে নিতে পারো, তাহলে তোমাদের জন্য একদম ইজি হয়ে যাবে। তাহলে দেখো সবাই, তাহলে এখানে প্রথমে স্যারে লিখলাম 2, 8, 16 ইকুয়াল টু স্যারে লিখলাম 10, আবার লিখলাম 10 ইকুয়াল টু 2, 8 এবং 16। তাহলে খেয়াল করো, এই 2টা সূত্র তুমি মনে রাখতে পারো, তাইলে তুমি এখানে 3টা সূত্র, 3টা অঙ্ক, এখানে 3টা অঙ্ক, টোটাল 6টা অঙ্ক। আরেকটা সূত্র দিয়ে শিখবা, টোটাল 4টা অঙ্ক, মোট 10 রকমের অঙ্ক আছে। তাহলে এই অধ্যায় শেষ তোমাদের। তাহলে দেখো, তাহলে প্রথমে দেখো 2 মানে বুঝাচ্ছে কি? বাইনারি। 8 মানে বুঝাচ্ছে অক্টাল। হেক্সাডেসিমেল মানে 16 বুঝাচ্ছে। তার মানে এই 3টা থেকে আমাকে কোথায় যেতে বলা হচ্ছে? এই 3টা জিনিস থেকে আমাকে যেতে বলা হচ্ছে কোথায়? দশমিকে যেতে বলা হয়েছে, দ্যাট মিনস ডেসিমেলে যেতে বলা হচ্ছে। তাহলে 10টা চিন্তা করবা, 10টা আমার কোন পাশে আছে? আমরা যেহেতু কলম দিয়ে এটাকে ডান পাশ, তাহলে 10 আমার ডান পাশে আছে। ডান বানান করতে আমার একটা দন্তান্ন আসে এবং গুণ, এখন আমরা কি করে দিব? গুণ। এই যে গুণ বানান করতে আমার কি আসে এখানে? খেয়াল করো, দন্তান্নের একটা ব্যাপার আছে এখানে। এই জন্য তোমরা পরীক্ষার হলে যদি থাকে যে আমার একটা ভ্যালু দেওয়া আছে, এটা অক্টালে, এটাকে দশমিকে নাও, তাহলে তুমি চিন্তা করবা 10টা কোন পাশে আছে, তোমার ডান পাশে নাকি বাম পাশে? ডান পাশে থাকলে গুণ, এই দন্তান্ন আছে এখানে, গুণের মধ্যে দন্তান্ন, এই জন্য তুমি মনে রাখতে পারবা। ক্লিয়ার? পরবর্তী অংশে আসো। এবার 10টা কোন পাশে আছে? নিশ্চয়ই আমার বাম পাশে আছে। বাম বানান করতে কি আসে? ভ আসে, ভাগ করতেও ভ আসে। মানে দন্তান্নর জন্য দন্তান্ন মানে গুণ করবে ডান পাশে থাকলে, আর বাম পাশে থাকলে ব আছে, এই জন্য আমরা ভাগ করে দিব। তাহলে এখানে 3টা অঙ্ক, এখানে 3টা অঙ্ক, মোট 6টা অঙ্ক শেষ।
তার মানে টেনশন করার আর দরকার নেই। আর থাকবে একটা সূত্র, এটা দিয়ে আমরা বাকি আরো 4টা শিখতে পারবো, মোটামুটি অর্ধেক ক্লিয়ার। তাহলে এখন স্যার কত দ্বারা গুণ করব, ভাগ করব? যদি তোমার বলা হয় যে বাইনারি থেকে ডেসিমেলে নিয়ে যাও, তাহলে 2 দ্বারা গুণ। যদি বলো অক্টাল থেকে ডেসিমেলে, তাহলে 8 দ্বারা, হেক্সাডেসিমেল থেকে দশমিকে যদি বলা হয় তাহলে 16 দ্বারা গুণ করবা। ব্যাস, তার মানে তুমি বাইনারিটা পারলে অক্টালও পারবা, হেক্সাডেসিমেলও পারবা। এবার আসো, যদি বলা হয় যে 10 থেকে তোমাকে কিসে নিতে, বাইনারিতে, 10 থেকে বাইনারি, এখন 10 আছে আমার বাম পাশে, খেয়াল করবা, তাহলে 2 দ্বারা ভাগ, আর অক্টালে নিতে বললে 8 দ্বারা ভাগ, হেক্সাডেসিমেলে নিতে বললে 16 দ্বারা ভাগ। তাহলে স্যার একটা একটা অঙ্ক দেখাই দিব, তোমরা প্র্যাকটিস করলে পুরো অধ্যায়টা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। ওকে, পরবর্তী অংশতে দেখাই স্যারে। প্রথমে তাইলে আমি একটা প্রশ্ন লিখি, তোমরা খেয়াল করো। স্যার প্রথমে একটা প্রশ্ন লিখলাম, ধরো স্যারে লিখলাম, ভাগ অঙ্কটাই আগে দেখাই তোমাদের ভাগটা। ধরো এখানে লিখলাম স্যারে 99, কত লিখলাম, 99 হোল 10 ইকুয়াল টু 2। তাহলে আমরা খেয়াল করলাম, দেখো তুমি আগে গেস করো তোমার কোথায় আছে 10, 10 অবশ্যই তোমার বাম পাশে আছে। বাম পাশে থাকলে আমরা কি করব, ব আছে, ভাগ করে দিব, কত দ্বারা ভাগ, 2 দ্বারা ভাগ। ওকে, 2 দ্বারা ভাগ করে কিভাবে দেখা স্যারে দেখাই দিচ্ছি। 99, তাহলে কয়বার যাবে, 48 দুগুণে 96, সরি এটা ভুল হয়, এটা দেখো 99, তাহলে আমরা 2 দ্বারা ভাগ করলে কত আসবে, 49 দুগুণে 98, ভাগশেষ 1। এটা মাইনাস না, জাস্ট টান দিয়ে স্যারে ভ্যালুটা এখানে রাখলাম, ভাগশেষটা রাখলাম। এরপর আবার কি 2 দ্বারা ভাগ করব, 2 দ্বারা, সবসময় 2 দ্বারা, কারণ আমাকে বলেই দিছে বাম পাশে যেহেতু আছে ভাগ করব অনলি 2 দ্বারা। এরপরে কত হবে, 24 দুগুণে 48, ভাগশেষ 1, 12 দুগুণে 24, তাহলে মিলে গেলে 0, ভাগশেষ নেই আমার। যদি ভাগশেষ থাকে 1 তাহলে বসবে, আর যদি না থাকে 0 বসাবা তার ডান পাশে। 2 দ্বারা 6 দুগুণে 12, মিলে গেছে। এরপরে 2 দিয়ে দাও, 3 দুগুণে 6, মিলে গেছে। আবার 2 দিয়ে দাও, 2 একে 2, ভাগশেষ 1। আবার 2 দিয়ে ভাগ যাচ্ছে না, ছোট সংখ্যা বড় সংখ্যা কিন্তু ভাগ যাচ্ছেন, তাহলে 0 দিব, আর এই 1টা তার ডান পাশে চলে আসবে। আবার একটু রিভিউ করতেছি স্যার, খেয়াল করো। প্রথমে 2 দ্বারা 99কে ভাগ করবে, আর যদি প্রবলেম হয় তোমরা সাইড নোটে করবে, অনেকে প্রথম টাইম ফার্স্ট টাইম একটু প্রবলেম হতে পারে। তাহলে কতবার যাবে, তোমার 4 দিয়ে দিলে কত আসবে, 4 দুগুণে 8, 1, ভাগশেষ নেমে 9 নামবে, তাহলে কত, 9 দুগুণে 18, তাহলে 1। তাহলে আমি কোথায় বসাইলাম, ভাগফল বসাইলাম কত, 49, ভাগশেষ 1, এটা বসাইলাম স্যারে। স্যারে সাইড নোট এটা দেখাই দিলাম তোমাদের সুবিধার জন্য। এবার আসো, আমরা ভাগ প্রক্রিয়া কিভাবে তাকে কাউন্ট করব। ভাগ প্রক্রিয়া তাকে কাউন্ট করব যে আমার কি এখানে প্রথমটা নিচ থেকে, ভাগ প্রক্রিয়া নিচ থেকে হিসাব করব। যেমন প্রথমে আসবে কি 1, তারপর 1 0 0 0 1 1, এভাবে। তাহলে সুতরাং তুমি আনসারটা কিভাবে লিখবা, আনসারটা লিখবে 99 হোল 10 ইকুয়াল টু 1 1 0 0 0 1 1 হোল 2। দেখো আমাকে বাইনারিতে নিতে বলা হয়েছে, এবং যে ডাটাগুলো আমি পাইছি সবই হচ্ছে বাইনারি সংবলিত ডাটা। ক্লিয়ার? এবার আসো, এখানে একটা শব্দ উল্লেখ করবে, যে মানটা আমরা প্রথমে শুরু করি তার নাম হচ্ছে এমএসবি, যেতে 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 শেষ পর্যন্ত যেখানে গিয়ে শেষ হবে সেটার নাম হচ্ছে এলএসবি। এগুলো পরীক্ষায় আসে, এলএসবি এমএসবির পূর্ণরূপ একটু পরে স্যারে দেখাই দিচ্ছি। ওকে, এভাবে আমরা কি করব, যে দশমিক থেকে বাইনারিতে পরিবর্তন করব। যদি এখানে 8 থাকতো তাহলে 8 দ্বারা ভাগ, এখানে যদি 16 থাকতো তাহলে 16 দ্বারা ভাগ। তাহলে খুব ইজি। এবার আসো পূর্ণ পূর্ণ, এটা তো এখন আমরা পূর্ণ সংখ্যা দিয়ে দেখাইছি, যে স্যার আপনি পূর্ণ সংখ্যা দিয়ে দেখাইছেন, আমাদের কি পয়েন্ট দিয়ে আসবে না? আমরা আইসিটির ভাষায় দশমিক বলবো না, কারণ দশমিক একটা ভ্যালু আছে যেটা ডেসিমেল বলে থাকি আমরা। আইসিটির ভাষা তাকে বলবো আমরা র্যাডিক্স পয়েন্ট। কি বলবো তাকে? র্যাডিক্স পয়েন্ট, মানে যেটা ডট চিহ্ন থাকে এটাকে আমরা র্যাডিক্স পয়েন্ট বলবো। র্যাডিক্স পয়েন্টও পরীক্ষা কতে আসছে, যে র্যাডিক্স পয়েন্ট কাকে বলে। স্যার এটা লিখে দিচ্ছি, এমএসবি এলএসবিটাও লিখে দিচ্ছি, তারপর পরবর্তীতে আসো। তাহলে স্যার যে এমএসবি এলএসবি লিখছি, এমএসবি গুলো পরীক্ষায় আসছে। মোস্ট সিগনিফিক্যান্ট বিট, মোস্ট সিগনিফিক্যান্ট বিট। আর এলএসবির পূর্ণরূপ হচ্ছে, খেয়াল করো, লিস্ট সিগনিফিক্যান্ট। লিস্ট বানানটা দেখে নিও, LEAST, লিস্ট। অনেকে বানানটা ভুল করে, এটা এমসিকিউতে প্রচুর পরিমাণে আসছে, সিগনিফিক্যান্ট বিট।
ওকে, সাবজেক্ট আগে একটা বললাম, আমরা আইসিটিতে দশমিক সংখ্যা বলবো না, আমরা এটাকে রেডিক্স পয়েন্ট বলবো। তাহলে রেডিক্স পয়েন্টটা কি দেখে নাও। এরপরে স্যার পূর্ণ সংখ্যাটা চলে যাব দশমিক এবং ইয়েতে। রেডিক্স পয়েন্ট এটাও কতে প্রশ্ন আসছে, এগুলো আসছে এমসিকিউতে, স্যার মেনশন করে দিছি রেডিক্স পয়েন্ট। রেডিক্স পয়েন্ট দশক পূর্ণ এবং পূর্ণ এবং ভগ্নাংশ সংখ্যাকে আলাদা করার জন্য মাঝখানে যে ডট চিহ্ন ব্যবহার করা হয়, যে ডট চিহ্ন আমি ব্র্যাকেটে লিখে দিছি কিভাবে, যে ডট চিহ্ন ব্যবহার করা হয় তাকে রেডিক্স পয়েন্ট বলে। মনোযোগ দিয়ে দেখো, এটা পরীক্ষা প্রশ্ন আসছে। রেডিক্স পয়েন্ট কি? রেডিক্স পয়েন্ট বলে ওকে। যেমন দেখো উদাহরণটা দেখো, উদাহরণটা দেখলে আরো তোমার প্রচুর ক্লিয়ার হয়ে যাবে। যেমন দেখো স্যারে লিখলাম 5.4, তাহলে এটাকে বলে পূর্ণ সংখ্যা। আর এই মাঝখানে যে এটাকে বলা হয় রেডিক্স পয়েন্ট। আর এটাকে বলা হচ্ছে ভগ্নাংশ। এটা ওকে। পরবর্তীতে দেখো, এটা ক্লিয়ার? ওকে, পরবর্তীতে দেখো, এই যে একটু আগে স্যারে বললাম যে স্যার আপনি দশমিককে বাইনারিতে নিচ্ছেন, শুধু পূর্ণ সংখ্যা কি ভগ্নাংশ হয় না? অবশ্যই ভগ্নাংশ হয়। এই জন্য স্যার এখন আমরা ভগ্নাংশের একটা এক্সাম্পল করব। যেমন স্যারে লিখলাম 170.625, এটা ছিল দশমিকে, নিয়ে যাব স্যারে বাইনারিতে। তাহলে 10 কোন পাশে আছে আগে চিন্তা করবা, 10 বাম পাশে আছে। তাহলে চোখ বন্ধ করে তুমি পূর্ণ সংখ্যা যেটা আছে এটাকে তুমি ভাগ করে নিবা কত দ্বারা? অবশ্যই 2 দ্বারা, কারণ বেস আমার এখানে 2 বলে দিচ্ছি। কিন্তু স্যার ভগ্নাংশটা কিভাবে করব? আপনি তো বলছেন শুধু পূর্ণ সংখ্যার ক্ষেত্রে, শুধু এক্সেপশনাল একটু তোমরা খেয়াল রাখতে হবে এটা, যে যখন পয়েন্টের পরেরটাকে শুধুমাত্র গুণ করে দিবা, ব্যাস। তাহলে 10 যদি বাম পাশে থাকে ভাগ করবা শুধুমাত্র কাকে? পূর্ণ সংখ্যাকে। আর যদি ভগ্নাংশ থাকে তাকে একটু গুণ করে দিবা, তাহলে অঙ্ক শেষ। তাহলে দেখো 170, এটা তোমরা জানো, আগে একটু আগে দেখাইছি একটা 99, এটা যেমন দেখো 9 দুগুণে কত? 8 দুগুণে 16, তাহলে 1 10। আমরা যদি অসুবিধা হয় আমরা সাইড নোটে করি। দেখো 2 দ্বারা যদি ভাগ করি তাকে, তাহলে 8 দুগুণে কত? 16, তাহলে 10, তাহলে 5 দুগুণে কত? 10, তার মানে 85 আসছে। ভাগশেষ আমার নেই, 0। এরপর 2 দ্বারা ভাগ করলে কত আসবে? 4 দুগুণে 8, এরপর হচ্ছে 2 দুগুণে 4, ভাগশেষ 1, 42 দুগুণে 84 আর ভাগশেষ 1। দেখছো কিভাবে আমরা রাখি ভ্যালুটা? একটু আগে স্যার একটা দেখাইছি। এটা লিখবা পূর্ণাংশের ক্ষেত্রে, যেহেতু প্রথম অংশটা পূর্ণাংশের ক্ষেত্রে মানে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে। পরীক্ষাগুলো আসে না, এমসিকিউতে আসে, সৃজনশীল খুব কম আসে, এমনি টোটাল শুধু পূর্ণ সংখ্যা ভ্যালু দিয়ে আসে, পয়েন্ট দিয়ে কম আসে। তাহলে দেখো 21 দুগুণে 42, ভাগশেষ আছে। এরপরে 10 দুগুণে 20, ভাগশেষ 1, 5 দুগুণে 10, ভাগশেষ 0, এরপরে 2 দুগুণে 4, ভাগশেষ 1, 2 একে 2, ভাগশেষ মিলে গেছে। এরপর আমরা 2 দিয়ে 1কে ভাগ জানা যত পর্যন্ত আমরা যেতে হবে, 2 দিয়ে একটা 0 টলারেন্স পর্যন্ত আমাদেরকে আসতে হবে। তাহলে 2 দিলে 0 আর 1টা তার ডান পাশে চলে যায়। এরপর আমরা কি করব? এটাকে নিচ থেকে কাউন্ট করব। আমরা আগেই জেনে গেছি এটাকে আমরা এমএসবি বলে থাকি। শুরুর মানটাকে যেতে 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 যেখানে গিয়ে শেষ সেখানে আমরা তাকে এলএসবি বলে থাকি। তাহলে সুতরাং মানটা আসবে কত? যে 170 হোল 10 ইকুয়াল টু, তার কত পাইছি আমরা? 10101010, এটা শেষ। এবারে পার্টিশন দিবা, দিয়ে কোনটা করবো আমরা? এবার আসো ভগ্নাংশের মানটা রয়ে গেছে, স্যারে বলছে যে ভগ্নাংশটা কি করতে হবে? একটু গুণ করে দিতে হবে, বেশ। তাহলে পয়েন্ট কত আসবে? 625। কত দ্বারা গুণ? অবশ্যই 2 দ্বারাই গুণ,
ওই যে 2 আছে এই জন্য 2 দ্বারা ভাগ 2 দ্বারা গুণ করতে হবে আমাদেরকে। এটা হচ্ছে রাফ অংশ স্যার, এটা রাফ করে দিছি তোমাদেরকে। এরপর দেখো 5 দুগুণে কত 10, হাতের 1, 2 দুগুণে 4, এর 1 5, 6 দুগুণে 12, 12 বসে যাবে। এবার দশমিকটা কয় ঘর পরে আছে দেখো 1 2 3, 3 ঘর পরে পয়েন্ট দিবা। এরপর আবার কত দ্বারা গুণ 2 দ্বারা গুণ 0, 5 দুগুণে 10, 2 দুগুণে 4, এর 1 5। আমরা 2 কে 2 কখনো করব না, কারণ আমাকে বলেই দিছি ভগ্নাংশের ক্ষেত্রে, তার মানে পয়েন্টের পরের গুলা সবসময় গুণ হবে, কখনো পয়েন্টের আগেরটা গুণ করা যাবে না। তাইলে আমরা কত কয় ঘর পরে পয়েন্ট দিব 3 ঘর পরে, কোনো কিছু পাই নাই এজন্য 0। আবার 2 দ্বারা 2 0 0, 2 0 0, 5 দুগুণে 10, 3 ঘর পরে পয়েন্ট দিব। এবার দেখো 0 0 0 চলে আসছে, আমার গুণ এখানে শেষ করে দিতে হবে। ওই ভাগ যেমন 0 পাওয়ার পর আমরা শেষ করে দেই, গুণের ক্ষেত্রে যখন 0 0 0 এসে যাবে তখন আমার গুণ স্টপ করে দিতে হবে। এখন স্যার যে অনেক সময় তো নাও মিলতে পারে, তাহলে 4 থেকে 5 বার করে গুণটা ডট ডট সাইন দিয়ে দিবা, ব্যাস। এটা খুব কম রেয়ার, আসে না বললেই চলে, এটাই বেশি আসে এরকম। তাহলে সুতরাং কি লিখবো আমরা, পয়েন্ট বরাবর অবশ্যই পয়েন্ট দিতে হবে, অনেকে পয়েন্টটা মিসিং করে। তাহলে কত আসবে, পয়েন্ট বরাবর পয়েন্ট দিতে হবে। আমরা জানি গুণের ক্ষেত্রে উপরের থেকে কাউন্ট করব, এটা হয়ে যাবে এমএসবি আর এটা হয়ে যাবে এলএসবি। তাহলে প্রথমটা আসবে কত 1 0 1, 1 0 1, বুঝছো সবাই? এরপরে তুমি ফাইনালি কি করবা, ফাইনালি তুমি আনসারটা লিখে দিতে পারবা কি রকম, যে 170.625 হোল 10 ইকুয়াল টু কত পাইছো তুমি 10। আমরা এর আগের স্লাইডটাতে একটু দেখি, যেমন কি পাইছি আমরা এখানে 10 10 10, মানে 10 10 10 10, আমরা কয়বার পাইছি 1 2 3 4 বার পাইছি, ঠিক আছে। ওকে, পরবর্তীতে আমরা দেখি কত আসবে এখানে 10101010.101 হোল 2, ফাইনালি আনসারটা আসবে এটা। তাহলে এরকম পারবা। একটু আগে ছিল দেখো, এটা ছিল কিসে, বাইনারিতে, এজন্য 2 দ্বারা ভাগ 2 দ্বারা গুণ। যদি 8 থাকতো 8 দ্বারা ভাগ 8 দ্বারা গুণ। যদি আমার 16 থাকতো 16 দ্বারা ভাগ 16 দ্বারা গুণ। ক্লিয়ার? এতে একটা পারলে তুমি আরেকটা পারবে। তার মানে আমরা আজকে ভাগের প্রক্রিয়াটা আজকে শিখলাম। ওকে, ধন্যবাদ সকলকে।